প্রত্যেক হত্যাকাণ্ডের পেছনে লুকিয়ে থাকে কোনো না কোনো রহস্যময় খুনি, এবং আমরা সাধারণত এসব গল্পে দেখি কোনো চৌকস পুলিশ অফিসার নিজের জীবনকে বাজি রেখে তাকে সমাধান করছে। কিন্তু যদি গল্পের সেই চৌকস অফিসারই হয় নিজেই খুনি, তাহলে কিভাবে গল্পটি আপনাকেও নাড়িয়ে দিতে পারে, যে কেস সলভ করার জন্য সমস্ত কিছু করতে পারে, আইনের তোয়াক্কা না করেই নিজের ভেতরে থাকা ভায়োলেন্সকে নিয়ে যায় ধৈর্যের চরম পর্যায়ে। 2025 সালে মুক্তিপ্রাপ্ত ন্যাচারাল স্টার নানির সবচেয়ে আলোচিত মুভি হিট দ্য থার্ড কেস এর এক্সপ্লেনেশন নিয়েই আজকের আয়োজন। তো চলুন গল্পের গভীরতা মাপতে ডুব দেওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই নিজের জীবন বাজি রেখে সাধারণ মানুষের জীবন বাঁচানোর জন্য এসিপি ধর্মিয়া নামের একজন অফিসার মারা গেছেন, আর তাকে পোস্ট ব্রেভারি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। অন্যদিকে ডিপার্টমেন্টের অন্য একজন এসপিকে খুনের দায়ে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে কোর্টে আনা হয়েছে, যার নাম এসপি অর্জুন। তাকে জিজ্ঞাসাবাদ এবং তার কেসের এভিডেন্স কালেক্ট প্রসেসিংয়ের জন্য সময় চেয়ে সেন্ট্রাল জেলে তাকে আনা হয়েছে। অর্জুনকে জেলে আনা হয় এবং লক্ষণীয় যে সেখানকার কয়েদিরা বেশ হিংস্রতার সাথেই তাকে দেখছে, কেননা এখানকার ম্যাক্সিমাম আসামি অর্জুনের জন্যই আজকে জেলে। তারা ঠিক করে এখানেই তাকে হত্যা করে দেবে। তখন আমরা দেখতে পাই স্যামুয়েল নামের একজন কয়েদি বাকিদের আটকে দেয় এবং অর্জুনকে তার সাথে নিয়ে যায়। সে অর্জুনকে জিজ্ঞাসা করে, তুমি তো পুলিশের লোক, তাহলে এখানে কি করছো? এখানে সবাই তোমার জীবনের পিছনে পড়ে আছে, তোমার সেফটির জন্য এই ছুরিটা তোমার কাছে রাখো বলে সে একটি ছুরি তাকে দেয়। এবং বেশ আলাপ বিনিময় শেষ হলে আমরা অর্জুনের মুখেই ফ্ল্যাশব্যাকের স্টোরিতে চলে আসি। জঙ্গলের পথে সে একটি জিপে করে যাচ্ছে, প্রতিমধ্যে তার পোষা শকুনকে সে মাংসও খাওয়ায়। একটু পরে দেখতে পাই গাড়িতে সে একজনকে বেঁধে নিয়ে এসেছে। অজ্ঞাত ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে দেয় একটি জলাধারের উপর এবং ক্যামেরা সেট আপ ঠিক করে অন ক্যামেরা তাকে জবাই করে দেয় সে। মুভির শুরুতেই এমন একটি সিন আপনাকেও ভেতর থেকে কাঁপিয়ে দেবে। সিন শিফট হয় এবং আমরা দেখি একটি কেসের জন্য অর্জুন সহ বেশ কিছু অফিসারকে অ্যাসাইন করা হয়েছে। এসপি বর্ষা এবং এসআই দিবাকর এসেছে তার সাথে কিছু ব্যাপারে আলোচনা করতে, কিন্তু অর্জুন তার শোল্ডার পেইনের ব্যাপারে গুগলে কিছু সার্চ করছিল। অন্যদিকে দিবাকর অনবরত তার পা নাড়িয়ে যাচ্ছে, আর তাতেই অর্জুন ধমক দিয়ে বসে। আমরা অর্জুনের রাগ এবং তার অল্পতেই টেম্পার লুজ করে যাওয়ার ব্যাপারটা লক্ষ্য করি। এর ভেতর খবর আসে একটি ভয়ানক মার্ডার হয়েছে। পুরো টিম ইনভেস্টিগেশনে চলে আসে। আমরা দেখি তারা সেই ক্রাইম সিনেই এসেছে যেখানে অর্জুন উল্টো করে সেই ব্যক্তিকে হত্যা করেছিল। সে এমনভাবে ব্যাপারটা হ্যান্ডেল করছে যেন সে কিছুই জানে না। ক্রাইম সিনে ইনভেস্টিগেশন করার মতো যা কিছু ছিল সে কিন্তু আগেই তা ক্লিয়ার করে ফেলেছে। কোথাও কোনো মার্ক বা ফুটপ্রিন্ট, গাড়ির টায়ারের দাগ কিছুই সে রাখেনি। সমস্ত কিছু সে আগেই মুছেছিল, কারণ সে আগেই জানতো যে এখানে পুলিশ ইনভেস্টিগেশনে কি কি চেক করা হবে। তো সে ওইভাবেই ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে। বোঝার কোনো উপায় নেই যে ক্রাইমটি আসলে কে করেছে। সে বর্ষা এবং দিবাকরকে তদন্তের কাজ সামলাতে দিয়ে চলে আসে। সিন চলে আসে রাতে অর্জুনের বাসায়। আমরা দেখি খাবার খেতে বসেছে বাবা আর তার ছেলে। তখন নিউজ চ্যানেলে সেই রিপোর্টটি দেখানো হচ্ছিল। তার বাবা বলেন, কি যে দিনকাল আসলো, আসলেই বুঝতে পারছি না কিভাবে মানুষ এতটা হিংস্র হয়। তখন অর্জুন বলে, সন্তানকে যদি সঠিকভাবে লালন পালন করতে না পারে তাহলে এমনটাই হবে, আর এটাই স্বাভাবিক। এখান থেকে আমরা বুঝতে পারি যে বাপ ছেলের সম্পর্ক মোটেও ভালো না। সিন শিফট হয় এবং আমরা দেখি রাতে সে ছাদে বসে তার শকুনকে মাংস খাওয়াচ্ছে। পরদিন অফিসে একটি প্রেস ব্রিফিং চলছে ক্রাইমের সেই এভিডেন্সগুলো নিয়ে, কিন্তু অর্জুন একটি ডেটিং অ্যাপে ব্যস্ত। সে একজনকে চুজ করে এবং দেখা করতে চলে আসে। সেখানে আমরা দেখি যে অর্জুনের সাথে কথা বলে মেয়েটি রীতিমতো আতঙ্কে আছে এবং কোনোভাবে বাহানা দিয়ে সে চলে যায়। একে একে এভাবে বেশ কয়েকজন তার সাথে দেখা করে, কিন্তু সবার রেজাল্ট শেষমেশ শূন্যই আসে। তারপর আমরা দেখি তার বাবা একদিন তার রুমে আসে। অর্জুন তখন তার ল্যাপটপে কাজ করছিল। তার বাবা তাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বলে, কেউ পছন্দের থাকলে বিয়ে করে নাও, আর যদি নিজের ডিপার্টমেন্টে কাউকে পছন্দ হয় তাহলেও আমাকে জানাতে পারো। অর্জুন তখন জানায় যে সে নিজের ডিপার্টমেন্টে কাউকে কখনো বিয়ে করবে না। তার বাবা বলে, জীবনের একজন পার্টনার খুবই প্রয়োজন বাঁচার জন্য। সে বলে, তবে মা মারা যাওয়ার পরে কেন আমাকে দাদার কাছে ফেলে গিয়েছিলে দেশ রক্ষা করতে? মূলত এখান থেকেই বাপ ছেলের ভেতরে একটা দূরত্ব তৈরি হয়েছে। পরদিন সে অফিসের ছাদে আসে এবং সিগারেট ধরায়। সেখানে দেখা হয় একটি মেয়ের সাথে। মেয়েটির নাম মৃদুলা।
মেয়েটি নিজেই কিছুটা আগ বাড়িয়ে তার সাথে কথা বলে। ব্যাপারটা দেখে অর্জুন বেশ কিছুটা বিব্রত হয়। মেয়েটি জানায় তারা অনলাইনে কাল রাতে কথা বলেছে এবং অর্জুন নিজেই তাকে এখানে আসতে বলেছে। অর্জুন তখন সাথে সাথে বুঝতে পারে যে এটা তার বাবার কাজ। ফোন করে সে কনফার্ম হয়ে নেয় যে হ্যাঁ, তার বাবাই এই কাজটা করেছে। অর্জুন বেশ স্বাভাবিকভাবে এসেই মৃদুলাকে বলে যে সে নিজে নয়, বরং তার বাবাই অনলাইনে তার সাথে কথা বলেছিল। মৃদুলা বেশ ইন্টারেস্ট ফিল করে এবং কফি খেতে অফার করে অর্জুনকে। সেখানে বেশ কিছুক্ষণ গল্প করে তারা। মৃদুলা অর্জুনের কথা বলা এবং অ্যাটিটিউড দেখে বলে যে তুমি তোমার মায়ের কাছে নাও, বরং তোমার বাবার কাছে বড় হয়েছো। কারণ সন্তান যখন মায়ের কাছে যত্নে বড় হয় তখন সেটা উপলব্ধি করা যায় তার ব্যবহারে, তার কথাবার্তায়। কিন্তু অর্জুনের ভেতর তা একদমই নেই। তবে মৃদুলা বেশ হাসি মুখেই তাকে বলে যে আমি না হয় তোমাকে শেখাবো এই সমস্ত কিছু। অর্জুন এই প্রথমবার কোনো মেয়ের মুখ থেকে তার মায়ের ব্যাপারে শুনে সে বেশ ইমপ্রেসড হয়। তারা বেশ কিছুক্ষণ সময় কাটায় এবং নিজেদেরকে আরও ভালোভাবে জানতে শুরু করে। তারপর মৃদুলাকে সে ড্রপ করে বাসায় চলে আসে রাতে। অর্জুনের বাবা তখন অনলাইনে অর্জুনের ফেক অ্যাকাউন্ট থেকে অন্য একটি মেয়ের সাথে কথা বলছিল। অর্জুন ঘরে ঢুকেই জানায় যে এবার বন্ধ করো, এগুলোর আর প্রয়োজন হবে না। সিন শিফট হয় এবং আমরা দেখি অন্য একটি লোককে অর্জুন নিয়ে এসেছে জঙ্গলের ভেতর। মোটিভ সে একই, তাকে হত্যা করবে। সে ক্যামেরা সেট করে, কিন্তু কেন যেন তার মনে হচ্ছে এখানে সে ছাড়াও অন্য কেউ আছে। সে পেছনে ঘুরতেই বন্দুক হাতে অর্জুনকে গান পয়েন্ট থেকে ধরে আছে বর্ষা। শুরু থেকেই অর্জুনের বিহেভিয়ারে বর্ষার সন্দেহ ছিল, তাই সে লুকিয়ে অর্জুনকে বেশ কিছুদিন ফলোও করেছে। আজ তা নিজের সামনেই সে দেখছে। এখানে আমরা অর্জুন এবং বর্ষার ভেতরে কিছুটা হাতাপাই দেখি, কিন্তু অর্জুন খুব সহজেই তাকে সামলে নেয় এবং চেয়ারের সাথে বেঁধে ফেলে। বর্ষা তাকে হুমকি দেয় যে অর্জুনের মুখোশ সবার সামনে নিয়ে আসবে এবং অর্জুনকে তার পাপের শাস্তি সে অবশ্যই দেবে। তখন অর্জুন জানায় যে এই সমস্ত কিছু সে তোয়াক্কা করে না। সে যখন বর্ষাকে জানায় সে যদি আজকে জেলের ভেতরেও থাকে তাহলে সেম ওয়েতে বা সেম প্যাটার্নে অবশ্যই খুন হতেই থাকবে, তা কোনোভাবে আটকানো পসিবল না। অর্জুনের গল্পেই আমরা চলে আসি আরেকটু ফ্ল্যাশব্যাকে। জায়গাটি কাশ্মীর। অর্জুনের পোস্টিং তখন এখানকার একটি লোকাল স্টেশনে। একটি মার্ডার কেসের রিপোর্ট ইনভেস্টিগেশনে সে টিম সহ এখানে এসেছে। তার সাথে ইন্সপেক্টর রবি আছে। এখানে সেই প্যাটার্নটি অর্জুন প্রথমবার দেখতে পায়। গলায় নির্দিষ্ট স্থানে সেই কাটা দাগ এবং বুকের বেশ কিছু অংশে ছুরির আঘাত। রবি জানায় অতিরিক্ত তুষারপাতের জন্য কোনো ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। অর্জুন জানায় ফুটপ্রিন্ট না থাকলে হয়তো গাড়িতে নিয়ে এসেছে, কারণ এত বড় একটা বডি টেনে তো নিয়ে আসা পসিবল না। অবশ্যই গাড়ির ব্যবহার হয়েছে, তাহলে গাড়ির টায়ার প্রিন্ট তো অবশ্যই পাওয়া যাবে। তখন তারা টায়ার প্রিন্ট খোঁজা শুরু করে এবং টায়ার প্রিন্ট খুঁজেও পায় এবং অন্য একটি টিমকে কাজে লাগিয়ে দেয় তারা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করতে যে কোনো গাড়ি আসা বা যাওয়ার পথে কেউ লক্ষ্য করেছে কিনা। এর ভেতর লাশের পোস্টমর্টেম রিপোর্টও চলে আসে। সেখানে তারা রিপোর্ট থেকে জানতে পারে যে লাশের বুকের উপর থাকা ক্ষত এবং বডির নিচের দিকের যে ক্ষতগুলো আছে তা মৃত্যুর পর আসলে করা হয়েছে। অর্জুন রিপোর্ট দেখে বুঝতে পারে যে অর্গানগুলো মিসিং তা আসলে অর্গান স্মাগলিংয়ের জন্য উপযুক্ত না, বরং তা হরমোন বা এই টাইপের মেডিসিনের কাজে আসতে পারে বলে তার সন্দেহ। এর ভেতর গাড়ির ব্যাপারে একটি খবর আসে যে এদিকে আসতে একটি গাড়িকে কেউ দেখেছে। শুরু হয় সেই জের ধরেই ইনভেস্টিগেশন। তারা গাড়ির মডেল ধরে টায়ার শনাক্ত কাজে স্থানীয় ওয়ার্কশপগুলোতে খোঁজ নেয় যে গত কয়েকদিনে সেম মডেলের কোনো গাড়ির টায়ার এখানে রিপ্লেস হয়েছিল কিনা। বিভিন্ন ওয়ার্কশপ থেকে খোঁজ নিয়ে মোট 3টি গাড়ির খোঁজ পাওয়া যায় যে হ্যাঁ, রিসেন্টলি এই গাড়িগুলোর টায়ার রিপ্লেস করা হয়েছে এই মডেলে। তারা সেই 3টি গাড়ির মালিকানা খোঁজে বেরিয়ে পড়ে এবং একে একে তল্লাশি চালায় প্রত্যেকটা বাড়িতে। একটি বাসায় গিয়ে দেখেন তারা মালিক বাসায় নেই। হঠাৎ গেট থেকে বাড়ির মালিক প্রবেশ পথেই অর্জুন এবং তার পুলিশ টিমকে দেখে পালানোর চেষ্টা করে এবং তাকে ধাওয়া শুরু হয়। সেখানে একজন অফিসার আহত হয়, কিন্তু তারা পালানো ব্যক্তিকে ধরতে অর্জুন ছুটে এসে পৌঁছায় একটি মাংসের দোকানে, যেখানে সেই ব্যক্তির সাথে আরও তার সতীর্থ 4 জন উপস্থিত। সেখানে একটি বেশ মারামারির দৃশ্য উপভোগ করতে পারি আমরা এবং শেষমেশ আমরা দেখি যে অর্জুন সবাইকে জঘন্যভাবে মেরে হসপিটালাইজ করে ফেলে। পালিয়ে যাওয়া আসামির নাম কার্থি। তাকে কাস্টডিতে আনা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু সে যখন মুখ না খোলে তখন অর্জুনকে দেখা যায় যে তার শরীরের সমস্ত রাগ মিটিয়ে পেটায় কার্থিকে। এরপর একজন রিপোর্ট করেন যে কার্থির ফোনে সে মার্ডারের ভিডিওটি পাওয়া গেছে।
কিন্তু সেখানে তার এই ব্রুটালিটি সে ভিডিও কেন করবে? সে তো সুস্থ কোনো মানুষই না, তাহলে সে তো পুরোপুরি সাইকো। কেননা কোনো সুস্থ মানুষ এইরকম একটা নৃশংস কাজ করে কখনোই তার ভিডিও ধারণ করতে পারে না। সে অবশ্যই সাইকো, যার কারণে তার কাছে এই ব্যাপারটা খুবই সাধারণ। সিন শিফট হয় এবং আমরা দেখি নিউজে দেখাচ্ছে বিহারে একইভাবে আরেকটি খুন হয়েছে এবং স্থানীয় পুলিশের তৎপরতায় আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। অর্জুন এবং রবি ব্যাপারটা ভালোভাবে তদন্ত করতে চায়, তাই তারা বিহারে চলে আসে। আমরা জানতে পারি হত্যাকারীর বাসস্থান থেকে যে ক্যামেরা পাওয়া গেছে সেখানেও খুনের ভিডিও ধারণ করা হয়েছে। তারা পুরোপুরি শকড হয়ে যায়, কেননা দুটো আলাদা জায়গায় খুন দুটো হয়েছে এবং খুনি কারোর সাথে কেউ কোনোভাবে যুক্তও নয়। তাহলে একই প্ল্যানে বা একই প্যাটার্নে কিভাবে মার্ডারগুলো হচ্ছে? তখন খোঁজ পাওয়া যায় যে সারা দেশে আরও 13টি মার্ডার হয়েছে এবং দেশের বাইরেও আরও 6টি মার্ডার হয়েছে, সবগুলো সেম প্যাটার্নে। অর্জুন খেপে গিয়ে সেলে আটকানো কিলারকে মারধর শুরু করে। সত্য বলানোর জন্য সে অনেকক্ষণ চেষ্টা করে, কিন্তু সে কিলার কিছুই জানায় না। এর ভেতর খবর আসে থানায় হামলা হবে এবং দ্রুতই তাদেরকে এখান থেকে মুভ করতে হবে। অর্জুন স্থানীয় ইন্সপেক্টরকে অনুরোধ করে যে আসামিকে শ্রীনগর থানায় শিফট করার ব্যবস্থা করতে, কিন্তু ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া এটা পসিবল না বলে জানানো হয়, আর তাতেও 2 ঘন্টা মিনিমাম সময় লাগবে। লকআপের ভেতর আসামি বেশ টিটকারিমূলকভাবেই অর্জুনকে ইশারা করতে থাকে যাতে অর্জুন খেপে যায় এবং সে ম্যাজিস্ট্রেটের পারমিশনের তোয়াক্কা না করেই রওনা হয় আসামিকে নিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে। রাস্তায় তাদের উপর যদিও হামলা হয়, কিন্তু অর্জুন পুরো ব্যাপারটাকে একাই সামলে নেয়। শ্রীনগরে এসে সে জানতে পারে হসপিটালাইজ সে আহত ব্যক্তিদের মধ্যে একজন মারা গেছে, যে কিনা এবার স্থানীয় একটি দলের সাথে যুক্তও ছিল। সেখানকার স্থানীয় জনতা পুলিশের উপর এই ব্যাপারটা নিয়ে পুরোপুরি ভরকে আছে। তারা কার্থির বাড়ি তল্লাশি চালায় এবং একটি মার্ডার ওয়েপেন পায়, সেখানে লেখা CTK। ব্যাপারটা অর্জুনের চোখে পড়লে সে ওয়েপেনটি নিজের কাছে রেখে দেয় এভিডেন্স হিসেবে। অফিস ফিরে দেখে স্থানীয় প্রোটেস্ট আরও বড় আকার ধারণ করেছে এবং সেখানে পুলিশের পোশাকে আগুন দিয়েই প্রোটেস্ট করা হচ্ছে। সে রেগে লাঠি নিয়ে বেশ কয়েকজনকে ইচ্ছামতো পেটায় এবং সেখানে লক্ষ্য করে একটি লোকের হাতে বিশেষ ট্যাটু। তার স্মরণ পরে বিহারের লকআপের সেলে যে আসামির হাতে একটি ট্যাটু সে লক্ষ্য করেছিল, সেখানেও সিটিকেই দেখেছিল। আর কার্থির বাসায় মার্ডার ওয়েপেনেও সেম লেখা। সে আজ করছে যে এটা কোনো সংগঠন বা সেম মোটিভ স্টোরি। সে এবার কার্থি এবং বিহারের কিলারকে সামনাসামনি বসায় এবং নিজেদের স্টাইলেই জিজ্ঞাসাবাদ শুরু করে। সে জানায় যে তাদের সিটিকের ব্যাপারে সে জানে এবং সিটিকের ব্যাপারে অনুসন্ধানে সে বেশ স্পষ্ট ধারণাও রাখে। সিটিকের কথা শুনে তাদের দুজনের ভেতরেই একটি কনফিউশন সৃষ্টি হয়, যার সুযোগটাই তো সে নিতে চেয়েছিল। অর্জুন আরও বলে যে তোমাদের দুজনের মার্ডার সেম প্যাটার্নে থাকলেও কার্থির প্যাটার্নে কিছুটা ভুল ছিল। তখন কার্থি বলে যে না, এটা পসিবল না, কেননা আমি সঠিকভাবেই নিয়ম মাফিক খুনটি করেছি, আমার নিয়মে কোনো ভুল থাকতেই পারে না। কিন্তু অন্যদিকে দেখি যে বিহারের কিলার জিজ্ঞাসা করে যে কার্থির নিয়মে কি ভুল ছিল, কেননা তাদের এই মার্ডারগুলোতে বিশেষ রুলস ফলো করতে হয়। এবং সে কথার জালে ফেলে তাদের কাছ থেকে জেনে নেয় যে তাদেরকে একটি আসলে ওয়েবসাইট থেকে কন্ট্রোল করা হয়। সিরকি নামক এই ওয়েবসাইটটি আসলে ডার্ক ওয়েবের একটি অংশ। ডার্ক ওয়েবে ক্রিয়েট হওয়া ওয়েবসাইটগুলো মূলত সাইবার থেকেও ট্রেস করা সম্ভব হয় না, আর অর্জুন তা খুঁজে বের করেছে। সিটিকে এর ফুল ফর্ম হচ্ছে ক্যাপচার, টর্চার এবং কিল। আর এই ওয়েবসাইটের একই প্যাটার্নে খুনের ভিডিও রয়েছে অনেক। দেশের বিভিন্ন স্থান থেকে এই খুনগুলো হচ্ছে এবং সেখানেই আপলোড করা হচ্ছে। তখন অর্জুন জানায় যে সবগুলো ক্রাইম যেহেতু এখানে পাবলিশড হচ্ছে, তাহলে অনুসন্ধান এখন সিটিকে ডার্ক ওয়েবের মোটিভ জানার জন্য। এর জন্য এর ভেতরে যদি ডুব দিতেও হয় তাহলে আমাকে পিছপা হওয়া যাবে না। ওয়েবসাইটটিতে কিভাবে তাদের মেম্বারশিপ নিতে হবে দেয়াই আছে এবং কিভাবে মার্ডার করতে হবে তার রুলস এবং অর্গানগুলোকে বডি থেকে আলাদা করে কিভাবে ফ্রিজার করতে হবে তার পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। অর্জুন আরও ডিটেলস জানতে দুজন কিলারের উপর টর্চার করতে থাকে। অর্জুনের এই আগ্রাসন দেখে কার্থি নামের সেই কিলারটি বেশ ভয় পেয়ে যায় এবং অর্জুনের অ্যাবসেন্সে সে একজন অফিসারের কাছ থেকে বন্দুক কেড়ে নেয় এবং নিজেকে শ্যুট করে ফেলে।
এর আগে একজনের হসপিটালে মৃত্যু এবং এখন পুলিশ কাস্টাডিতে একজনের মৃত্যু। পরিস্থিতি সামলাতে ইমিডিয়েটলি অর্জুনকে শ্রীনগর থেকে ট্রান্সফার করা হয়। সিন শিফট হয় প্রেজেন্ট টাইমে, যেখানে অর্জুন বর্ষাকে সমস্ত ঘটনা খুলে বলে। এজন্যই অর্জুন এই গ্রুপে মেম্বার হওয়ার জন্য খুনগুলো করছে। এতে বর্ষা বলে তার জন্য নিরীহ মানুষকেই কেন খুন করতে হবে, এটা কি কোনো যুক্তিযুক্ত কথা? তো অবশ্যই নয়। অর্জুন জানায় মোটেও সে নিরীহ নয়। 8 বছরের একটি বাচ্চাকে ধর্ষণ মামলায় সে অভিযুক্ত, তাই সে একজন ক্রিমিনালকে শাস্তি দিচ্ছে, কোনো নিরীহকে না। আর এর আগেও যে খুনটি হয়েছে সেখানেও একজন ক্রিমিনালই ছিল। এ কথাগুলো বলে অর্জুন উঠে যায় এবং বর্ষার চোখের সামনেই সেখানে লোকটিকে জবাই করে সে হত্যা করে। তারা দুজন ফেরত চলে আসে। বর্ষা সিটিকে নিয়ে বেশ ঘাটাঘাটি শুরু করে এবং একটি ভিডিও পায়। যে হত্যাটি হয়েছে সেখানে স্থানীয় স্টেশনে বর্ষা বেশ কিছুদিন আগে ডিউটিও করেছে এবং এই লোকটিকে মাত্র একটি ভিডিও আপলোড করতে দেখেছে। তার মানে সে শীঘ্রই দ্বিতীয় খুনটিও করবে এবং সে তার দ্বিতীয় ভিডিও আপলোড করবে। সিন শিফট হয় জয়পুরে। তারা টিম নিয়ে রাজস্থানের জয়পুরে এসেছে দ্বিতীয় খুনটা আটকানোর উদ্দেশ্যে। তারা এখানের স্থানীয় লোকাল পুলিশ টিমকে ভিডিওটি শেয়ার করে এবং অ্যালার্ট করে দেয় যে লোকটিকে খুঁজে বের করতে হবে। শুরু হয় ভিডিওতে থাকা লোকটির খোঁজ। পুরো শহর জুড়ে চলতে থাকে তল্লাশি। এর মধ্যেই মৃদুলা তাকে টেক্সট করে যে তুমি কবে আসবে। তখন সে মৃদুলাকে এখানে চলে আসার জন্য অফার করে। এদিক থেকে আমরা দেখি পেছন থেকে দিবাকর এসেছে। তার মেয়ের স্কুলের ফাংশনে অ্যাটেন্ড করতে হবে, একদিনের ছুটি প্রয়োজন তার, কিন্তু অর্জুন বারণ করে দেয় তাকে। অর্জুন রাতে ফিরে দেখে গেস্ট হাউসে মৃদুলা তার জন্য অপেক্ষা করছে। তাকে সারপ্রাইজ দিতে সে চলে এসেছে। অর্জুনকে গিফট হিসেবে তার মায়ের একটি ছবি এআই দিয়ে আপলিপসিং করে ভয়েস ওভার দিয়েছে সে নিজেই। রাতে টিম থেকে একটি নিউজ পায় অর্জুন এবং পেট্রোল পাম্পে আসে ভিডিওর ব্যক্তির খোঁজে। আর তার ভেতরেই আমরা লক্ষ্য করি একটি গাড়িতে সে ওই লোকটিকে দেখতেও পায়। সে কি করবে বুঝতে না পেরেই গাড়ি সহ তার পিছু করতে শুরু করে, কিন্তু একটা সময় লোকটি তাকে ফাঁকি দিয়ে কোথায় যেন হারিয়ে যায়। সে ইমিডিয়েটলি বর্ষাদের সাথে যোগাযোগ করে এবং বর্ষা জানায় যে তার লোকেশন থেকে মাত্র কিছুটা দূরেই তাদের চেকপোস্ট অবস্থানরত আছে এবং চেকপোস্ট ক্রস করতে সে গাড়িটিকে দেখা যায়নি, অর্থাৎ গাড়িটি জঙ্গলের ভেতরেই কোথাও লুকিয়ে আছে। তৎক্ষণাৎ জঙ্গলের ভেতর প্রবেশ করে গাড়িটিকে খুঁজতে এবং কিছু দূর যেতেই সে গাড়িটিকে খুঁজে পায়। গাড়িটিতে একটি মেয়ে খুঁজে পায়, সে বাঁধা অবস্থায়। সে বাঁধন খুলতেই যাবে এমন সময় পেছন থেকে হামলা করে সেই লোকটি। অর্জুন কিছু বুঝে ওঠার আগেই তার পেটের ভিতর একটি ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। আর তৎক্ষণাৎ তার মনে পড়ে যে ট্রেনিংয়ে তাদের শেখানো হয়েছিল ছুরির আঘাতে ক্ষতি যতটা না হয় তার দ্বিগুণ ক্ষতি হয় ছুরি টেনে বের করার সময়। কোনোভাবেই ছুরিটিকে বের করতে দেয়া যাবে না। এখানে বেশ কিছুক্ষণ আহত অবস্থায় ফাইট করে সে। আমরা জানতে পারি লোকটির নাম জোহরাবার। ইচ্ছা মতো জোহরাবারকে সে মেরে আহত করে ফেলে। এরপর সে মেয়েটির বাঁধন খুলতেই যাবে, অতর্কিতে পেছন থেকে তার উপর হামলা করে বসে জোহরাবার এবং তার পেটের ভেতর থেকে ছুরিটি টেনে বের করে ফেলে। এর ফলে প্রচণ্ড রক্তক্ষরণে অর্জুন জ্ঞান হারায়। জোহরাবার অর্জুনকে গাড়ির ডেকলিটে তুলে নেয় এবং অন্যদিকে জোহরাবারের ফোনে একটি কল আসে এবং কেউ তাকে জিজ্ঞাসা করছে সে কতক্ষণ সময় নেবে আসতে। সে জানায় যে পথিমধ্যে একটি কাজে আটকে গেছে, না হয় আরও আগেই সে চলে আসতো। এরপর আমরা দেখতে পাই জোহরাবার নিয়ে যাচ্ছে অর্জুনকে মারার জন্য, কিন্তু অর্জুন কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয় এবং উল্টো জোহরাবারকে মেরে ফেলে। অর্জুন কোনোভাবে নিজের টিমকে লোকেশন শেয়ার করে এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর সিন শিফট হয়, আমরা দেখতে পাই অর্জুনকে হসপিটালাইজ করা হয়েছে। এখানে ট্রিটমেন্ট চলছে তার বাবাকে তার পাশেই দেখতে পাই। সে কিছুক্ষণ পর বেশ কিছুটা সুস্থতা বোধ করছে এবং অনেকটা ব্লাড চলে গেছে তার শরীর থেকে। আমরা দেখি সে তার ল্যাপটপে ওয়েবসাইটটিতে প্রবেশ করেছে এবং সেখানে সে তার মেম্বারশিপ অ্যাপ্রুভাল দেখতে পায় এবং পরদিন সে তার অফিসে বসে সিটিকের অ্যানুয়াল মিট আপের একটি নোটিফিকেশন পায়। তারা কিছু নির্দেশনা সহ একটি লোকেশন শেয়ার করেছে। আর অর্জুনও এটাই চেয়েছিল যে সব কয়টা সাইকোকে সে একত্রে পাবে।
সে এবার পুরো ব্যাপারটা তার সিনিয়র ডিজিপি নাগেশ্বরকে এক্সপ্লেইন করে এবং প্রমাণস্বরূপ তাকে ওয়েবসাইটটি দেখায়। নাগেশ্বর জানতে চায় যে তাহলে অর্জুন কিভাবে সিটিকের মেম্বারশিপ পেয়েছে। অর্জুন তাকে তার অপারেশনের সবটা জানায় এবং বলে যে বিকৃত মানসিকতার খুনিদের হয়তো জেলের ভেতরে নয়তো 6 ফিট মাটির ভেতরে পৌঁছানোর জন্য এত বড় স্টেপটা সে নিয়েছে। এবং ডিজিপি তাকে জানায় যে পুরো ব্যাপারটা যেহেতু সেন্সিটিভ ইস্যুতেই তৈরি, তাহলে তাদের পুরো কেসটাকে আন্ডারকভার হয়েই কমপ্লিট করতে হবে এবং তার একজন বিশ্বস্ত অফিসার এই জার্নিতে তাদের সাথে থাকবে। অর্জুনও রাজি হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই তার। ট্রেন স্টেশনে অর্জুন, দিবাকর এবং বর্ষা ডিজিপির জন্য অপেক্ষা করছে। ডিজিপি তখন হাজির হয় তার বিশ্বস্ত অফিসারকে নিয়ে। সে আর কেউ না, সে মৃদুলা। তারা তাদের জার্নি শুরু করে এবং সহজাতভাবেই অ্যাজ আ টিম লিডার সে সবাইকে ইনস্ট্রাকশন দেয় যে সে কোথায় নামবে এবং তাদের পরবর্তী প্ল্যান কি হবে। অর্জুন জানায় যে যে স্টেশনে সে নামবে তার পরের স্টেশনে পুরো টিমের জন্য একটি গাড়ি রাখা আছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা যেন তাকে ফলো করতে থাকে, কেননা স্টেশন থেকে নেমে নিজের ফোন সুইচ অফ করে তার ওয়ালেট এবং ফোন ডাস্টবিনে ফেলে দিতে হবে। তাকে তখন যোগাযোগ করা আর সম্ভব হবে না। তাই তাদের পুরো অপারেশন খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে। এরপর আমরা দেখতে পাই যে অর্জুনকে মৃদুলা 2 মিনিটের জন্য একটু একাকী কথা বলতে অফার করে, বাট অর্জুন পুরো ব্যাপারটা ইগনোর করে যায়। এবং রাতে আমরা দেখতে পাই অর্জুনের কাছে মৃদুলা এসেছে এবং মৃদুলাকে দেখে অর্জুন তখন বলে যে তোমার সবটাই তো তাহলে অভিনয় ছিল, তুমি ডিজিপি নাগেশ্বর রায়ের হয়ে আমার উপর নজরদারিতা করছিলে শুরু থেকেই। এবং সে মিথ্যা প্রেমের অভিনয় করেছে বলে দোষারোপ করা হয় মৃদুলাকে। মৃদুলা প্রত্যুত্তরে জানায় যে না, বরং অর্জুনকে সে আরও 4 বছর আগে থেকেই চেনে। জানতে পারি মৃদুলা তার বোন সহ একদিন মর্নিং ওয়ার্কে বের হয়েছিল। সেখানে কিছু ছেলে তাদের টিস করলে অর্জুন তাদের বেদম পেটায়। সেখান থেকেই অর্জুনকে পছন্দ করতে শুরু করে মৃদুলা এবং পুলিশ হবে বলেই নিজেকে ঠিক করে। তারপর ট্রেনিং গ্রাউন্ডে এবং পুলিশ একাডেমিতে বিভিন্ন জায়গায় সে অর্জুনকে লুকিয়ে লুকিয়ে দেখত। তখন সে কোনোভাবে জানতে পারে যে অর্জুন ডিপার্টমেন্টের ভেতরে বিয়ে করতে ইন্টারেস্টেড না, তাই সে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল এতদিন। তখন অর্জুন তাকে বুঝতে পারে এবং তারা কিছু সুন্দর মুহূর্ত কাটায়। মৃদুলা বিদায় বেলা তাকে বলে, আমি কাল সকালে তোমার মুখটা দেখতে চাই, তোমার ছবি নয়। অর্জুন বিদায় দিয়ে তাদের স্টেশনে নেমে যায়। ফোন সুইচ অফ করে সে ডাস্টবিনে ফেলে দেয় এবং দিবাকর, বর্ষা এবং মৃদুলা পরের স্টেশনে নেমে যায়। গাড়িতে নিরাপদ দূরত্বে তারা নজরদারিতে শুরু করে। নির্দিষ্ট লোকেশন থেকে অর্জুনকে পিক করতে টোটাল 3টি গাড়ি আসে। এখানে দূর থেকে তারা বুঝতে পারে না অর্জুনকে আসলে কোন গাড়িতে তোলা হয়েছে, তাই তারা ফলো শুরু করে 3টি গাড়িকেই। একটা সময় পর 3টি আলাদা আলাদা রাস্তায় গাড়িগুলো ছড়িয়ে পড়ে। এরপর তারা পালাক্রমে বর্ষা এবং দিবাকরকে নামিয়ে দেয় বাকি 2টো গাড়ির পেছনে এবং শেষ গাড়িটা মৃদুলা ফলো করতে থাকে। তারা পিছু করে 3টি আলাদা লোকেশনে পৌঁছেছে ঠিকই, কিন্তু তাদের চোখে ধুলো দিয়ে অর্জুনকে নিয়ে আসা হয়েছে অন্য একটি গাড়িতে, একটি পুরনো হাভেলিতে। সেখানে সিটিকের মেইন মেম্বার আলফাকে আমরা দেখতে পাই। আলফা নিজে অর্জুনকে রিসিভ করতে এসেছে এবং তাকে ওয়েলকাম জানায় সিটিকের জগতে। সে জানায় যে গত 40 বছর এই বিল্ডিংটি পরিত্যক্ত থাকায় এখানেই তারা স্থান নির্বাচন করেছে অ্যানুয়াল মিটআপের জন্য। তাকে রুম দেখানো হয় এবং রেডি হয়ে নিচে আসতে বলা হয়। সেখানে অর্জুনের জন্য একটি সুন্দর স্যুট রাখা আছে। সে স্যুটটি পরে এবং নিচে চলে আসে। সে নিচে এসে দেখে আরও 4 জনকে আজ ওয়েলকাম করা হয়েছে এখানে। নিচে এসে দেখে 2 জন লড়াই করছে একটি রিংয়ে, বাঁচবে যে কোনো একজন। চলছে যেন মৃত্যুর খেলা। তারপর স্টেজে 5 জনকে ডেকে আনা হয়। দড়ির 5টি অংশ একসাথে কাটতে হবে বলে বলা হয় এবং সে আরও শুনতে পায় যে আলফা বলছে নিজেদের মন মর্জি করার জন্য তাদের বিকৃত চিন্তাগুলোকে আরও ভয়ঙ্কর করে তুলতে নিজের স্বাধীন কমিউনিটি হিসেবে তারা নিজেদেরকে ঘোষণা করছে। তাদের এই সাইকো ব্যাপারটা ওপেনলি যেন করতে পারে তার ফ্রিডম নিয়ে তারা কথা বলছে। তারপর নিউ কামারদেরকে স্বাগত করার উদ্দেশ্যে প্রত্যেকের হাতে অস্ত্র দেওয়া হয় এবং দড়ির 5টি অংশকে একসাথেই কেটে দিতে বলা হয়। তারা কিছু বুঝে ওঠার আগেই দড়িটি কাটার সাথে সাথে একটি মেয়ে চোখের সামনে ছিন্ন ভিন্ন হয়ে যায়।
অর্জুন আসলে আঁচ করতে পারেনি যে তার দড়ি কাটার ফলে এই মেয়েটিকে এভাবে ছিন্নভিন্ন হয়ে যেতে হবে এবং তাকে সেটা চোখের সামনেই দেখতে হবে। সে ক্রোধে ফেটে যাচ্ছিল, কিন্তু ওই মুহূর্তে তার কিছু করার উপায়ও নেই, কেননা তাকে সঠিক সময়ের এবং সুযোগের অপেক্ষা করতে হবে পুরো ব্যাপারটাকে সমাপ্ত করার জন্য। এরপর শুরু হয় পার্টি, ডিজে চলছে এবং সবাই ডান্স করছে। এই সুযোগে সে লুকিয়ে চারদিকটা নজরদারিতা করতে থাকে এবং সে লক্ষ্য করে আন্ডারগ্রাউন্ডে কিছু তো একটা হচ্ছে। এসে সে নিচে দেখতে পায় অসংখ্য মানুষ যাদেরকে খাঁচায় আটকে রাখা হয়েছে। মূলত এখান থেকেই একে একে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে মানুষগুলোকে। সে ভবনের বাকি জায়গাগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে এবং চলে আসে ফাইনালি কন্ট্রোল রুমে। সে মানুষের অর্গানগুলোকে ফ্রিজিং অবস্থায় দেখতে পায়। হঠাৎ করেই আলফা সেখানে চলে আসে এবং তৎক্ষণাৎ অর্জুন নিজেকে সেভ করে লুকিয়ে ফেলে। অর্জুন লক্ষ্য করে যে আলফা তার ওয়াকি টকিটা ভুলে এখানে রেখে গিয়েছে। সে নিজে একজন রেডিও এক্সপার্ট। সে কিছু একটা টুলস এবং কিছু ডিভাইসের অংশ দিয়ে একটি রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেট করতে সক্ষম হয়। অন্যদিকে তার টিম 3টি আলাদা আলাদা স্থানে রেড দিয়েছে, কিন্তু অর্জুনকে তারা কোথাও খুঁজে পায় না। মৃদুলা সহ সকলে চিন্তিত হয়ে পড়ে যে অর্জুনকে তাহলে কোথায় নেওয়া হয়েছে। তারা 3টি স্থানই তল্লাশি করেছে, কোথাও অর্জুন নেই। হঠাৎ করেই অর্জুন দেখতে পায় একজন লোককে বেঁধে ব্লাস্ট করার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে। অর্জুন আগে থেকেই একটি গ্যাস সিলিন্ডার পাইপ খুলে রেখে এসেছিল সেখানকার এবং একটি বিস্ফোরণ হয় এবং সবার কনসেন্ট্রেশন সেদিকেই চলে যায়। সবাই দৌড়ে চলে আসে এবং দেখতে পায় বিশাল একটি জায়গা জুড়ে ধ্বংস হয়ে গেছে। রেড হওয়া স্থান থেকে গুলি খেয়ে একজন পালিয়ে আসতে সক্ষম হয়েছে এবং সে ফাইনালি সিটিকের মিড আপ পয়েন্টে এসে পৌঁছায় এবং তাদের উপর হামলার ব্যাপারটা সে আলফাকে জানায় যে পুলিশ তাদের 3টি স্থানে একই সাথে হামলা করেছে। আলফা ব্যাপারটি সিরিয়াসলি নেয় এবং সে টের পায় যে নতুন মেম্বারদের মধ্যে কেউ একজন তো পুলিশের লোক আছে, কেননা এর আগে একই সাথে 3টি লোকেশনে কখনো অ্যাটাক হয়নি। আর আলফা বলে এখানে উপস্থিত সবার প্রতি তার বিশ্বাস আছে, কেননা সকলের ভেতর লয়্যালটি এবং ব্রাদারহুড আছে বলে সে বিশ্বাস করে। কিন্তু প্রথমবার এখানে এমন কিছু হয়েছে যে নতুনদের পিক করতে যাওয়া গাড়িগুলোর 3টি লোকেশনে একসাথে পুলিশ রেড দিয়েছে। আর তাই তাদের 5 জনকে পরীক্ষা দিতে হবে, খেলতে হবে বেঁচে থাকার লড়াই। আলফার মতে সিটিকে মেম্বাররা খুন করে নিজেদের প্যাশন নিয়ে, অন্যদিকে পুলিশ নিজেদের বাঁচাতে। তারপর রিংয়ের ভেতর তাদেরকে বেশ কিছু অস্ত্র দেওয়া হয় এবং শুরু হয় একটি ব্রুটাল ফাইটের। 3 জন মারা যায় এবং বেঁচে আছে অর্জুন এবং একটি মেয়ে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই হয়। খুব বীভৎসভাবে মেয়েটিকে অর্জুন হত্যা করে। আলফা অর্জুনের মারামারির কৌশল দেখে আন্দাজ করে যে অর্জুন পুলিশের লোক হতে পারে, কেননা ওয়েল ট্রেন্ড পারসন এভাবেই ফাইট করে। অন্যদিকে দিবাকরকে ধরে আনা হয় এবং অর্জুনের সামনে তাকে আনা হয় এবং দিবাকরকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি তাকে চেনো? দিবাকর স্পষ্টভাবে বলে, হ্যাঁ, উনি আমার বস এবং আমি ওনার আন্ডারই কাজ করি। আলফা অর্জুনকে বলে, তুমি যদি তাকে মারতে পারো তাহলে প্রমাণ হয়ে যাবে যে তুমি কোনো পুলিশের লোক নও, বরং তুমি আমাদেরই একজন। অর্জুনের ইশারা মোতাবেক দিবাকর তার উপর একটি ছুরি দিয়ে হামলা করে। এখানে বেশ কিছুক্ষণ তাদের ভেতর হাতাপাই চলতে থাকে। এরপর এক পর্যায়ে দিবাকর তাকে বলে যে, স্যার, আপনি আমাকে মেরে ফেলুন, না হয় আপনাকে আমাকে কাউকে ওরা ছাড়বে না। অর্জুন বলে, তুমি তো ছুটি চেয়েছিলে তোমার মেয়ের সাথে দেখা করার জন্য, তাহলে তুমি তোমার মেয়ের সাথে দেখা না করেই মরে যাবে? এর ভেতর আলফা তাদের থামিয়ে দেয় এবং বলে যে ওয়াকি টকির বাকি একটি পোর্শন অন্য একজনের রুম থেকে পাওয়া গেছে। অতএব যার ঘরে পাওয়া গেছে সেই আসলে পুলিশের লোক ছিল, যা মূলত অর্জুনই রেখে এসেছিল। আর সে কিছুক্ষণ আগেই রিংয়ে যেহেতু মারা গেছে, তাই অর্জুনকে কোনো পরীক্ষা দেওয়ার আর প্রয়োজন নেই। কিন্তু অর্জুন এতে বেশ ক্ষেপে যায় এবং চেঁচিয়ে বলে, তাহলে আমাদের ভেতরে কি কোনো প্রাইভেসি নেই? তুমি তো বলেছো তোমার নতুন সদস্যদের ভেতরে একজন পুলিশের লোক ছিল, আবার অন্য একজন পুলিশকে আমাকে হত্যা করতেও বলছো। বাকিদের ভেতর যে আর কোনো আন্ডারকভার পুলিশ নেই, তাহলে সেটার কি গ্যারান্টি আছে? সে ব্যাপারটা আরও বিশ্বাসযোগ্য করতে দিবাকরের 2টা হাতের শোল্ডার থেকে ডিসলোকেট করে দেয়। দিবাকরের এই অবস্থা দেখে তারা সবাই আস্থাভাজন হিসেবে তাকে অ্যাকসেপ্ট করে নেয়।
অর্জুন 1 ঘন্টার জন্য দিবাকরকে নিজের সাথে জিজ্ঞাসাবাদের নাম করে দিবাকরকে বেসমেন্টে নিয়ে আসে এবং তার শোল্ডার লকটি ঠিক করে দেয় এবং প্ল্যান সাজায় যে সবাইকে নিয়ে এখান থেকে কিভাবে বের হতে হবে। সে জানায় করিডোর থেকে মেইন গেট পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব সে নিজের কাঁধে নেবে। বাকিদের জঙ্গলের ভেতর দিবাকরকেই প্রোটেক্ট করতে হবে এবং পালাতে তাদের হবেই। স্পষ্টভাবে সে জানায় যে একটি প্রাণও যেন না যায় এবং সবার উদ্দেশ্যে সে বলে, আজকে তোমাদের দৌড়াতে হবে, নিজেদের প্রাণ বাঁচাতে জীবনের শেষ দৌড়টি তোমাদেরকে দিতে হবে। সে উপরে চলে আসে এবং আলফাকে জানায় যে দিবাকর মূলত HIT এর মেম্বার এবং তারা সিটিকি এর উপর স্টাডি করেছে এবং একটি অপারেশনের উদ্দেশ্যে এখানে এসেছে। এখানকার কারোর সাথে দিবাকরের কোনো কানেকশন নেই। অন্যদিকে মৃদুলা এবং বর্ষা জঙ্গলের একটি রেডিও ফ্রিকোয়েন্সি খুঁজে পায়। মৃদুলা বুঝতে পারে যে এটি অবশ্যই অর্জুনের কাজ, কিন্তু সে জানে যে অর্জুন একজন রেডিও এক্সপার্ট, আর এত গভীর জঙ্গলে যেহেতু রেডিও ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে, অর্জুনও আশেপাশেই আছে। অন্যদিকে দেখতে পাই আলফা অ্যানাউন্স করছে যে আজ তারা একটি বিশেষ আয়োজন রেখেছে, যা এর আগে কখনোই করা হয়নি। একটি 9 মাসের বাচ্চাকে আজ বলি দেওয়া হবে। অর্জুনের খেয়াল হয় যে একজন মা তার কাছে বাচ্চার রিপোর্ট লিখিয়েছিল বেশ কিছুদিন আগেই এবং সে ওই মহিলাটিকে কথাও দিয়েছিল যে তার বাচ্চাকে কিছু হতে দেবে না, সে তার বাচ্চাকে খুঁজে বের করে দেবে। স্টেজে একজন তৈরি হয় বাচ্চাটিকে বলি দেওয়ার জন্য, কিন্তু অর্জুন নিজেকে সামলাতে না পেরে সোজা এক কোপে ধর থেকে মুন্ডু আলাদা করে দেয় সেই লোকটির। সবাই অবাক হয়ে অর্জুনকেই দেখছে। সবাই স্পষ্ট বুঝেও যায় যে আর কেউ নয় বরং অর্জুনই সেই পুলিশ অফিসার। অন্যদিকে আমরা দেখি কিছুটা সামনেই দেখতে পাই অর্জুনের পোষা শকুনটা। মৃদুলা বুঝতে পারে যে শকুনটাকে ফলো করলে তারা অর্জুন পর্যন্ত পৌঁছে যাবে। তারা শকুনটার পিছু করতে শুরু করে। এদিকে অর্জুন তার ফুল অ্যাকশন ভলিউমে শিফট করেছে, প্রথমে করিডোরে এবং রিংয়ের ভেতরে এবং পরবর্তীতে লবিতে। একে একে সিটিকের মেম্বারদের ভয়ঙ্কর সে মৃত্যু দিচ্ছে। পুরো অ্যাকশন সিনটা জাস্ট মাথা খারাপ করে রাখবে আপনার। সাথে নানির এক্সপ্রেশন, ও ভাই যা ছিল এক কথায় দুর্দান্ত, আপনাকে আঁতকে উঠতে বাধ্য করবে। অর্জুন এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণে বেশ ক্লান্ত হয়ে পড়ে। কোনো মতে সে লবিং থেকে মেইন গেট পর্যন্ত চলে আসে এবং দিবাকর সহ বাকি বন্দীদের বাইরে বের করে দেয়। এদিকে আলফার হাতে অর্জুন বন্দী হয়ে যায়, তাকে মেরেই ফেলবে এমন সময় চলে আসে HIT এর দ্য সেকেন্ড কেসের হিরো SP কৃষ্ণাদেব একে একে সবাইকে শ্যুট করতে থাকে এবং অর্জুনকে জিজ্ঞাসা করে যে কজনকে তোমার জীবিত চাই। অর্জুন জানায় 0। এদিকে বর্ষা এবং মৃদুলাও চলে এসেছে। সাথে দেখতে পাই হিট দ্য ফার্স্ট কেসের অভিলাষ তার টিম নিয়ে চলে এসেছে। এক কথায় আমরা এখানে পুরো HIT ফ্র্যাঞ্চাইজির সমস্ত মেম্বার্সদেরকে একত্রে ফাইট করতে দেখি। এদিকে আলফা পালানোর চেষ্টা করলে মৃদুলা তাকে পেছন থেকে ধাওয়া করে এবং আলফার হাতে মৃদুলা বন্দী হয়ে যায়। আলফা তার গলায় ছুরি ধরে বসে এবং বুদ্ধিমত্তার সাথে আলফার হাতে একটি শ্যুট করে দেয় অর্জুন। মৃদুলাকে ছাড়িয়ে নেয় এবং সবাই একত্র হয়ে আলফাকে গ্রেফতার করবে। তখন আলফা বলে, তোমার প্রতি আমার কোনো ভয় কিংবা শঙ্কা কিছুই নেই। তার মানে তুমি যদি আমাকে হত্যাও করে ফেলো তাহলে তোমার ভেতর সেই স্যাটিসফ্যাকশনটা তুমি কখনোই পাবে না। তার কথার প্রতি উত্তরে অর্জুন জানায় যে তার ছোট ভাই জোহরাবারকে সে হত্যা করে ফেলেছে অনেক আগেই। কথাটি শুনে আলফা আতকে ওঠে এবং অর্জুন তাকে শ্যুট করে দেয় এবং বলে যে এতটুকুই স্যাটিসফ্যাকশন আমার জন্য যথেষ্ট। সিন শিফট হয়, মিশন কমপ্লিট হয়ে গেছে, তারা অফিসে ব্যাক করেছে। এমন সময় তারা একটি নিউজে দেখতে পায় যে সুইডিশ কোম্পানিতে মূলত হরমোনিক মেডিসিনগুলোর যোগান দিতেই এই অর্গানগুলো সাপ্লাই করা হতো। আর এখানে জানা যায় যে ইন্ডিয়ার একটি বড় কোম্পানির সাথে এর লিঙ্ক আপ করা আছে এবং সেই কোম্পানিটির ওনার আর কেউ নয়, স্যামুয়েল জোসেফ, যে পুরো সিটিকে কমিউনিটির ভরণ পোষণ দিত এবং তাদের ব্যবহার করত। আমরা এখানে জানতে পারি যে এই হরমোন ড্রাগটি মূলত এক ধরনের ভাইগ্রা, যা বিদেশি ভিলেনিয়াররা ব্যবহার করত তাদের যৌবনকে ধরে রাখতে। অর্থাৎ অর্জুন এতক্ষণ যাদেরকে মেরেছে তারা সবাই মহড়া মাত্র, আসল মাস্টার মাইন্ড এখনও জীবিত। তখন তারা জানতে পারে যে মানি লন্ডারিংয়ের একটি কেসে স্যামুয়েল জোসেফ এই মুহূর্তে জেলে আছে এবং অর্জুন জানায় SCP ধর্মিয়ার কথা।
সে মূলত মানি লন্ডারিংয়ের এই মামলাটির তদন্ত করছিল এবং পার্টিতে ছিন্নভিন্ন হয়ে যাওয়া সেই মেয়েটি ছিল এসিপি ধর্মিয়া। অর্জুন সিদ্ধান্ত নেয় তার এই পুরো মিশনের ক্রেডিটটি এই বলিদান দেওয়া মেয়েটিকেই দেওয়া হোক। তারপর আমরা দেখি এসিপি ধর্মিয়াকে শ্রদ্ধার সাথে অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় এবং হত্যা মামলার প্ল্যান সাজিয়ে এসপি কৃষ্ণাদেব অর্জুনকে সেই জেলেই পাঠায় এবং অর্জুনের টার্গেট এই জেলেই আছে মিস্টার স্যামুয়েল জোসেফ এই মুহূর্তে তার সামনেই বসা। মুহূর্তেই অর্জুন তার হাতের ছুরি দিয়ে স্যামুয়েলের গলাটি কেটে ফেলে এবং সাথে সাথে স্যামুয়েল সেখানেই মারা যায়। দেশ জুড়ে শুরু হয় নানান যুক্তিতর্ক। কেসটি সবার সামনে উন্মোচন হলে কেউ বা অর্জুনের পক্ষে কথা বলছে, কেউ বা বিপক্ষে, কেননা সকলের সামনে জেলের ভেতরে একটি মানুষকে হত্যা করে ফেলা বাকি পুলিশ টিমের জন্য কি শিক্ষা হয়ে থাকবে। এটা আইনের চোখে অবশ্যই অন্যায় বলে বিবেচিত হোক বলে অনেকেই দাবি জানায়। মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখতে পাই তামিলনাড়ুর একটি স্থান যেখানে পুলিশ চেকপোস্টে অন্য একটি মার্ডার কেসের ইনভেস্টিগেশন সূত্রপাত হচ্ছে। এখানে দেখানো হয় যে একটি ট্রাকের ভেতরে মাটির নিচে লাশ নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটিকেই ইনভেস্টিগেশন করছে একজন পুলিশ অফিসার। আর আমরা এখানেই আপকামিং প্রজেক্ট HIT এর দ্য 4th কেসের একটি হিন্ট পাই, যেখানে আমরা কার্থিকে এসিপি বীরাপ্পান হিসেবে দেখতে পাবো। আর আমরা যারা কার্থির এর আগের মুভিগুলো দেখেছি তারা অবশ্যই জানি যে কার্থি কী পরিমাণে বাওয়াল করতে পারে। সো HITর 4th কেসের জন্য অবশ্যই আমার আগ্রহ থাকবে এবং আজকের মুভিটি এখানেই শেষ হয়ে যায়। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে এবং যদি আরও নতুন নতুন কোনো এক্সপ্লেনেশন জানতে চান তাহলে অবশ্যই জানাবেন যে কোন কোন মুভিগুলোর এক্সপ্লেনেশন শুনতে আপনি আগ্রহী। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের নতুন নতুন আরও এক্সপ্লেনেশন মুভি দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে। ততক্ষণ আল্লাহ হাফেজ।